রাত্রে তাহাজ্জুদ পরে সকালবেলা উঠে গুলি করার অর্ডার দেয়, মানে এগুলো তাহাজ্জুদের ফজিলত। এই ঘরের ভিতরে যদি দরজা টোকা দেয় 5টা লোক ঢুকে যায় আর যদি না বের করতে পারেন তাহলে আপনি এই রুমের সার্বভৌমত্ব কিন্তু নষ্ট হয়ে গেল। এই 12 লক্ষ রোহিঙ্গা 11 লক্ষ রোহিঙ্গা এখন 14-15 লক্ষ হয়েছে, গত 1 বছরের মধ্যে আরো 1-1.5 লক্ষ ঢুকছে। কিন্তু আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া এমন ভাবে উপস্থাপন করে যে মনে ইউনূস সাহেব ঢুকাইছিল, মানে যে 1,80,000 ফেরত যাওয়ার কথা ওটা যাচ্ছে না, এতে মনে ঢুকাইছিল উনি। মানে এটাই সমস্যা। না, উপস্থাপন করে আপনি দেখেন, মানে ভাবটা এরকম যে উনি ঢুকাইছে, অথচ 11 লক্ষ লোক ঢুকানোর পর আমার সার্বভৌমত্ব গেছে। তার আগে সার্বভৌমত্ব বলি, এই ভূখণ্ডটা তো আমার, এটাকে রক্ষা করার জন্য কিন্তু বর্ডার গার্ড বা বিডিআর, সেই বিডিআর 57 জন অফিসার আপনি হত্যা করছেন, আজকে প্রমাণিত যে ওনার নেতৃত্ব হয়েছে। তাহলে আমার সীমানা যারা রক্ষা করবে, সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, তার 57 জন অফিসার আপনি হত্যা করছেন। এবং এটা নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করছে সেনাকুঞ্জে, তার আরো 200 লোকের চাকরি চলে গেছে। তারপর রোহিঙ্গা ঢুকলো, তার মানে আপনি আমার সার্বভৌমত্ব কোথায় রাখলেন? সেই রোহিঙ্গা আজও চলবে। তৃতীয় দফা আসেন, এটা গেল এক্সটার্নাল, মানে বাইরের থেকে ঢুকছে, আর আমার দেশের বিডিআর মারলেন। তারপরে শাহবাগ মোড়ে, মতিঝিল শাপলা চত্বরে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান, আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আমাদের হাতে আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্য এক ধরনের স্বস্তিদায়ক একটি খবর রয়েছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তাদের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন লেভেলের দায়িত্বে নিয়োজিত ছিল, তাদের অপরাধের বিচার এবং ছাত্রলীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল, তাদের বিচারের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা আর আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না। যদিও গত 2-3 দিন ধরে কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আন্দোলন করেছিল, তারপরেও এটিকে এই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা, সেটি হয়তো আগামীকালকে সোমবারে একজন প্রজ্ঞাপন জারি হবে। সেই প্রজ্ঞাপন জারির পরে বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না। যদিও সাধারণ মানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। রাজ্জাকি ভাই, আপনি রাজনীতিকে খুব কাছ থেকে বেশ কিছু বছর ধরে অবজার্ভ করছেন এবং সমসাময়িক সময়ে আপনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সহ বিভিন্ন সভা সেমিনারে বেশ সরব ছিলেন, এখনো আছেন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ। যদিও এর আইনি একটা জটিলতার কারণে সেটি পুরোপুরি করা যায়নি। আপনি একজন আইনজীবী হিসেবে, একজন সমাজের এগিয়ে থাকা মানুষ হিসেবে আওয়ামী লীগের উপরে যে এক প্রকার স্যাংশন বলা যায়, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন বা ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে টার্ন নিতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা। বিষয়টা যদি আপনি আমাকে ব্যক্তিগত, আমার সমস্ত বক্তব্যটা আমার ব্যক্তিগত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার না হওয়া পর্যন্ত। এটা আপনি ধরতে পারেন এরকম যে আপনি একটা গাড়ির সাথে যদি তুলনা করেন, যে গাড়ির একজন চালক ছিল, সেই চালক কিন্তু 5ই আগস্ট চলে গেছে, স্টার্টটা বন্ধ না করে গাড়ির। কেন বলছি কথাটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, স্টার্টটা না বন্ধ করে কেন বলছি। বাংলাদেশে একমাত্র সরকার প্রধান বলেন বা রাষ্ট্রের প্রধান বলেন, ইনফ্যাক্ট উনি রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রপতিরও বাবা ছিলেন। তো সেই হিসাবে উনি যখন চলে গেলেন, ওনার মতো মানে এত একটা বাজে কায়দায় কেউ যায়নি। প্রত্যেকটা সরকার যার যার পতন হয়েছে, তারা কিন্তু তৃতীয় একটা পক্ষ রেডি করছে সাংবিধানিকভাবে এবং বুঝিয়ে দিয়ে গেছে। আপনি কিন্তু কাউকে বুঝিয়ে দিয়ে যাননি। এটা হলো আপনি সংবিধানের সাথে বিট্রে করছেন। সংবিধানে বলা আছে আপনি কাউকে বুঝিয়ে দিতে হবে। একটা স্কুলের রাষ্ট্রকে অরক্ষিত রেখে গেছেন। আপনি একটা প্রিন্সিপালও যদি ছুটিতে যায়, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিয়ে যেতে হয়, এটাই নিয়ম।
সুতরাং গাড়ির চালক পালায় গেছে, স্টার্ট রাখা অবস্থা, কারণ কাউকে কিছু বুঝাই দিয়ে যান নাই। তো সেই গাড়ির ইঞ্জিনটাকে বন্ধ করা হয়েছে, গাড়িটা আছে, গাড়িটা হলো আওয়ামী লীগ। এবং স্টার্টটা বন্ধ করা আমার বিবেচনায় জরুরি ছিল। কেন যদি বলেন, তাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই সার্বভৌম দেশের বিন্দুমাত্র সার্বভৌমত্ব যে ক্ষতি করবে সে তো দেশের বন্ধু নয়, শত্রু ছাড়া। আমি বিষয়টাকে অন্যভাবে দেখি, যে যেভাবে দেখুক, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি যে একটা ব্যানার সে ব্যবহার করছে, এই পবিত্র দুইটা শব্দকে, পবিত্র দুইটা শব্দ তার সাথে ইসলাম যোগ করছে। রাত্রে তাহাজ্জুদ পড়ে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, সকালবেলা উঠে গুলি করার অর্ডার দেয়, মানে এগুলো তাহাজ্জুদের ফজিলত। আর যে কথাটা বললাম যে উনি যখন চলে গেলেন, যাওয়ার পর স্টার্টটা বন্ধ করা জরুরি, রাষ্ট্রদ্রোহীর কথাটা বলছি, রাষ্ট্রদ্রোহী না, সরি, সার্বভৌমত্ব ভঙ্গকারী। আমি চ্যালেঞ্জ করতেছি, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তির ব্যানারটাকে সামনে রেখে তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করছেন গত 14 বছর যাবত। প্রশ্ন করতে পারেন কিভাবে? খুব জোর গলায় বলতেছি, যে ব্যক্তি সার্বভৌমত্ব নষ্ট করবে, আর উনি সার্বভৌমত্বের দোহাই দিয়ে ক্ষমতায় রয়েছেন, এই জঙ্গিবাদ, অমুকবাদ, তমুকবাদ, সুবিধা মতো কার্ড সামনে এনেছেন। সার্বভৌমত্ব নষ্ট কিভাবে হলো সেটা আমি বলি। আপনার স্বাধীন দেশ, মানে একটা স্বাধীন ভূখণ্ড আপনার আছে, এই ঘরটা আপনার, এই ঘরের ভিতরে যদি দরজা টোকা দেয় 5টা লোক ঢুকে যায়, আর যদি না বের করতে পারেন, তাহলে আপনার এই রুমের সার্বভৌমত্ব কিন্তু নষ্ট হয়ে গেল। তো 2017 সালে আমি যে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকাইলাম, আমার সার্বভৌমত্ব নষ্ট হয়েছে না? 11 লক্ষ, একটা দুইটা না। ঢুকানোর পর কিন্তু আপনি আবার একটা ভূখণ্ড তাদের দিয়ে দিলেন থাকতে। ওই অঞ্চলে আমরা এখন সংখ্যালঘু, মানে বাংলাদেশিরা সংখ্যালঘু। এই 12 লক্ষ রোহিঙ্গা, 11 লক্ষ রোহিঙ্গা কিন্তু এখন 14-15 লক্ষ হয়েছে। গত এক বছরের মধ্যে আরো 1-1.5 লক্ষ ঢুকছে। কিন্তু আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া এমন ভাবে উপস্থাপন করে যে মনে ইউনূস সাহেব ঢুকাইছিল, মানে যে 1,80,000 ফেরত যাওয়ার কথা ওটা যাচ্ছে না, এতে মনে ঢুকাইছিল উনি। মানে এটাই সমস্যা। না, উপস্থাপন করে আপনি দেখেন, মানে ভাবটা এরকম যে উনি ঢুকাইছে। অথচ 11 লক্ষ লোক ঢুকানোর পর আমার সার্বভৌমত্ব গেছে। তার আগে সার্বভৌমত্ব বলি, এই ভূখণ্ডটা তো আমার, এটাকে রক্ষা করার জন্য কিন্তু বর্ডার গার্ড বা বিডিআর, সেই বিডিআর 57 জন অফিসার আপনি হত্যা করছেন। আজকে প্রমাণিত যে ওনার নেতৃত্ব হয়েছে। তাহলে আমার সীমানা যারা রক্ষা করবে, সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, তার 57 জন অফিসার আপনি হত্যা করছেন। এবং এটা নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করছে সেনাকুঞ্জে, তার আরো 200 লোকের চাকরি চলে গেছে। তারপর রোহিঙ্গা ঢুকলো, তার মানে আপনি আমার সার্বভৌমত্ব কোথায় রাখলেন? সেই রোহিঙ্গা আজও চলবে। তৃতীয় দফা আসেন, এটা গেল এক্সটার্নাল, মানে বাইরের থেকে ঢুকছে, আর আমার দেশের বিডিআর মারলেন। তারপরে শাহবাগ মোড়ে, সরি, মতিঝিল শাপলা চত্বরে আলেমদেরকে মারছেন, মাদ্রাসার ছাত্র হত্যা করছেন, জুলাইতে 2000 ছাত্র হত্যা করছেন, আয়নাঘর, ঘুমটুম, অর্থাৎ আভ্যন্তরীণ, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা সার্বভৌমত্ব আপনি নষ্ট করে 16টা বছর রাজত্ব করছেন। তো যে লোক দেশের সার্বভৌমত্ব নষ্ট করে, তার তো কোনো রাজনীতির রাইট নাই। সিম্পল। আমি অন্য রাজনীতি বলছি না, আপনি আমার সার্বভৌমত্ব নষ্ট করছেন, বললেন আপনি সার্বভৌমত্ব নষ্ট হয়েছে কিনা? আমার বাড়িতে এক ধরনের থ্রেট তো তৈরি হয়েছে। শুধু তাই না, কেন নষ্ট হয়েছে সেটাও বলি। আজকে আবার যখন এই সরকার এসে বলতেছে আমরা করিডোর দিব, তখন বলতেছে কেউ কেউ এখানকার বিজ্ঞ রাজনীতিবিদরা খাল কেটে কুমির আনতেছি, ওই একই কথা। আর ভাই, কুমির তো আমার ঘরে আসেই, আমি এখন খাল কাটতেছি কুমির বের করার জন্য। এই রোহিঙ্গা যদি আপনি বের করতে না পারেন, ফিউচারে কি হবে বলে দিচ্ছি। জাতিসংঘ হলো একটা ব্যানার, সেই ব্যানারে তাদের খাবার দাবার আসে, সবকিছু আসছে, টাকা পয়সা। এখানে এইটা আশ্রয় দেওয়ার পর কিন্তু আবার আমাদের পতিত সরকার অনেক ফুলে গেছিলেন, 2টা জিনিস পাইছিলেন। একটা সম্ভাবনা ছিল নোবেল পাবেন, আর একটা পাইছেন মাদার অফ হিউম্যানিটি। মানে দেশটার 12টা বাজায় দেশের সার্বভৌমত্ব নষ্ট করে উনি মাদার অফ হিউম্যানিটি অর্জন করছেন, হিউম্যানিটি অর্জন করছেন। তার মতো মানুষ কেন রাজনীতি করবে বাংলাদেশে? এই এক যুক্তিতে, আমার আর কোনো যুক্তি লাগবে না, আমার সার্বভৌমত্ব নষ্ট করো। আর আমরা বলি অমুকে করে তমুকে করে, সার্বভৌমত্ব আপনি নষ্ট করছেন। এখন আসেন, কালকে যদি জাতিসংঘের থেকে সাপ্লাই তার না আসে, এই 12-13 লক্ষ লোক এভাবে যদি 5 বছর থাকার পর 17 লক্ষ হবে, আপনি বের করবেন কিভাবে? আমরা তো অতীত দেখছি, বাংলাদেশে কারো ক্ষমতা নাই তাদেরকে একটু স্পর্শ করার। আছে? আপনি বলেন না সহাইতে পারবে না। তাহলে এই 17 লক্ষ লোকের যদি সাপ্লাই বন্ধ হয়ে যায়, খাদ্য সাপ্লাই, এরা কারা? এরা তখন বসে থাকবে? ক্ষুধার যন্ত্রণা কি জানেন সাইদ ভাই? আপনার ইমান থাকবে না। আপনার বাচ্চা যদি ঘরে কাঁদে দুধ কিনবেন, আপনি এই অফিস থেকে টাকা চুরি করে নিয়ে যাবেন।
এটাকে বলে ক্ষুধার যন্ত্রণা, কিংবা আপনার সন্তানের মানে মানুষকে বিবেকবোধ শূন্য করে ফেলে। সব শূন্য করে দিবে। তখন আজ তারা কি করবে? তখন তারা লুটতরাজ জাহাজানি একটা, এরা কারা? এরা কিন্তু আরাকানের সাথে লড়াই করে ফেরত আসছে, এরা কিন্তু রোহিঙ্গা। এবং ঠিক তখন যদি 71 সালে আমাদের পাশে যে ভারত দাঁড়াইছিল না যুদ্ধের সময়, তখন যদি বিশ্বের কোনো পরাশক্তি এসে তার পাশে দাঁড়ায় ইন দ্য নেম অফ ইউএন এবং তাদেরকে শেল্টার দেয় মানবিক গ্রাউন্ডে, আপনি কি করবেন? এই জায়গাটাকে যদি কালকে আপনি ইসরায়েল বানায় কেউ এসে, আপনি কি করবেন? আমার সার্বভৌমত্ব যে 12টা বাজায় গেল উনি, কালকে যদি কেউ শেল্টার দেয় আপনি কি করবেন? সুতরাং এই করিডোরটা হতে পারে একটা প্রক্রিয়া, কি এদেরকে এখান থেকে সরানোর প্রক্রিয়া, অর্থাৎ খাল কাটছি কুমির বের করার জন্য। কুমির ঢুকে গেছে কিন্তু শেখ হাসিনা সার্বভৌমত্ব নষ্টকারী। তা যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করে ইন দ্য নেম অফ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, আমি মনে করি তাদের গাড়ির ইঞ্জিন স্টার্ট বন্ধ করে দেওয়া উচিত। রাজ্জাক ভাই, কিন্তু ঘটনা হচ্ছে যে এই জায়গাটিতেই একটি কোশ্চেন গতকালকে থেকে এক ধরনের নাগরিকরা বিদেশে বসে দেশে বসেও করা শুরু করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়ানো শুরু করেছে যে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, সো দ্যাট তারা গোপন জায়গা থেকে যদি সমাজের শৃঙ্খলা ভঙ্গ করে, শান্তি নষ্ট করে, তারা যদি থ্রেট হয়ে ওঠে আমাদের সোসাইটির জন্য, সেক্ষেত্রে আসলে আপনি সেটাও জাজমেন্ট নেন। আপনার জন্য যদি সে থ্রেড হয়ে ওঠে, থ্রেড উঠে যদি বাহবা নেয়, আবার যদি ক্ষমতা নেয়, তাকে কি আপনি দেশপ্রেমিক বলবেন? সে তো মানুষ মেরেই আসবে। সুতরাং আপনি যে কোনো ফর্মে এসে আসার চেষ্টা করুন। আর যদি তাদের এত শক্তি থাকে, তাহলে আপনি পালাইলেন কেন? 100 ভাগ ক্ষমতা নিয়ে যখন পালাইছেন, আপনি নিশ্চিত থাকেন দেশের অভ্যন্তরে যারা রয়ে গেছে তারা যদি কোনো প্রকার শৃঙ্খলা ভঙ্গ করে। এইবার আসেন, শৃঙ্খলা ভঙ্গ হলে আপনি যদি কার্যক্রম করেন, রাজনৈতিক কার্যক্রমটা আপনি করতে পারবেন না। এখানে কতগুলো কার্যক্রম হয়েছে। একটা হইলো যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে কার্যক্রম বন্ধ করছে, তাদের দাবি ছিল এটা। তাই কার্যক্রম যখন বন্ধ হয়েছে, শুধু এখানে না, সোশ্যাল মিডিয়ায়ও পারবেন না, ইভেন পত্রিকাও নিউজ পাবলিশ হতে পারবে না। যেহেতু আপনি যদি তাকে প্রমোট করেন, আপনি যদি তাকে নিউজটা ছাপেন, তাহলে তো প্রমোট করতেছেন, ইয়েস। আপনি ইউ ক্যানট। রাষ্ট্রের সিদ্ধান্ত তো আপনি মানবেন। শেখ হাসিনার সিদ্ধান্ত মানছে না সবাই? পুলিশে গুলি করছে, আর্মি গুলি করছে, এটা তো শেখ হাসিনার সিদ্ধান্ত ছিল, মানতে বাধ্য করেছেন। আমি বাধ্য করি, আর যেভাবে মানছেন, তা আমরা সরকারের হুকুম মানেন, সরকার হুকুম মানতে হবে। কিন্তু এখানে এখন কেউ বলতেছেন স্বৈরাচার সরাইছে, আর এক স্বৈরাচার আসছে। নো, আপনি তাকে স্বৈরাচার বলবেন কেন? সে তো আপনাদের ভাষায় নির্বাচিত সরকার না। আপনি তার আইনে ঠেক দিচ্ছেন। একটা মাত্র ব্যক্তি, আপনি ভালো করে ফলো করে দেখেন, ইউনূস সাহেব কিন্তু একটা মাত্র ব্যক্তি। তার কোনো রাজনৈতিক দল আছে? নাই। মুখে যত গল্পই করে, নাই তো। তার মন্ত্রী পরিষদের মধ্যে দুইটা ফ্লো আছে, আপনি লক্ষ্য করে দেখবেন। আসিফ নজরুল, তারপরে ওখান থেকে শুরু করে যদি আপনি পিছন দিকে এই থেকে প্রেসিডেন্ট পর্যন্ত গড়াবেন, এটা একটা বেল্ট। আবার প্রধান উপদেষ্টার সাথে খলিলুর রহমান, রেজওয়ানা, তারপরে যদি আপনি আদিলুর রহমান পর্যন্ত, এটা আরেকটা বেল্ট। আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সেক্ষেত্রে হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। এখনো কিন্তু দেখেন 100 ভাগ প্রশাসন তাকে কোঅপারেট করে না, কেউ কিচ্ছু করে না, কিন্তু তাকে কেউ স্পর্শ করতে পারতেছে না। কেন জানেন? মিশরের পিরামিডের মতো বসে রয়েছে। তার মানে বাংলাদেশের রাজনীতি কারা নিয়ন্ত্রণ করে? যে শক্তি নিয়ন্ত্রণ করতো, সেই শক্তির ধাক্কা দিয়ে আর এক শক্তি বসছে। এখন ওই দুই শক্তির লড়াই। এখানে আমরা ডামি সব, কাজে কেউ দোষ দিয়ে আপনার লাভ নাই। যেহেতু আপনি না হলে আপনি দেশ থেকে চলে যাওয়ার পর যখন বলেন আমার কি অপরাধ, আমি কি করেছি, যারা এগুলা ফিল করে না, আমি 2000 লোক মারলাম, তার সাথে সহকর্মীরা, আরে আর্মির যারা ছিল, মেজর আজমিরে 8টা বছর আপনি আটকে রাখছেন, তার কলিগরাই তো। কোথায় অমানুষ বানিয়েছেন আপনি তাদেরকে? সেই যখন বলে আমার কি অপরাধ, আমি কি করেছি, দেশের জন্য জীবন দিয়েছি। উনি যখন মানুষকে বলেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবেন, উনি যখন বলেন কাঁঠাল দিয়ে আপনি ইয়ে বানাবেন, কি বার্গার, তখন তার গণভবনের ভিতরে 30 কেজি 40 কেজি ওজনের পাঙ্গাস মাছের টুকরা পাওয়া যায়। কিভাবে মুখ দিয়ে যাইতো সেগুলা? বাইরে বয়ান দেওয়ার পর যখন সেগুলা খাইতো, তাকে একবারও ফিল করতো না আমি কি বইলে আসলাম? আমি আবারও বলছি, এরকম সুন্দর পবিত্র ভালো একটা মানুষ 100 বছরে বাংলাদেশে আসবে না। কিছুদিন আগে একটা বড় দলের একজন নেতা বলছে যে আওয়ামী লীগের ভিতরে যারা
ক্লিন ইমেজ নিয়ে আসেন, তারা ইচ্ছা করলে আমাদের দলে যোগ দিতে পারেন। ক্লিন ইমেজ, তো এই ক্লিন ইমেজ বলার পর বলতে হয় সবার আগে শেখ হাসিনা কি আইনা ওই দলটার ভিতরে অ্যাকোমোডেট করা দরকার। উনি তো বলছে আমার কি দোষ, আমি আমি মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়তাম, তারই তো অ্যাকোমোডেট করা দরকার। তো সেক্ষেত্রে প্রায় এখনো তো 10-15% জনসমর্থন আওয়ামী লীগের ছিল সর্বশেষ সময় পর্যন্ত। সেই মানুষগুলোর গতিগন্তব্য কোথায় যাবে? আওয়ামী লীগের সেই মানুষগুলা না করছে কে? তারা রাজনীতি করুক না। কার সাথে করবে? আপনার যদি শক্তি থাকে, রাজনীতি এমন একটা জিনিস আমি বরাবর দেখছি। আপনার তো রিকনসিলিয়েশন করতে হবে। না না, আমার কথা হলো আপনি তো দরকার এসে পড়েন না, আপনি নিবন্ধনের সিস্টেমই বা রাখছেন কেন? ইফ ইউ আর পপুলার, মাঠে নামেন। যেমন আওয়ামী লীগের নিয়ে যখন চিৎকার হইতেছে যে এর কার্যক্রম নিষিদ্ধ করুক, দলকে নিষিদ্ধ করুক, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোন চ্যানেলে বলি না, তো নিষিদ্ধ করা যাবে না। সেই মানুষগুলো তো আপনার নাগরিক অধিকার রাখতে হবে, সাংবিধানিক অধিকারও তাদেরকে দিতে হবে। সেই মানুষগুলোর বন্ধ করা নাই তো কিচ্ছু। এখন আসেন বিচার প্রক্রিয়া পর্যন্ত। একজন আমারে বলছিল যে আওয়ামী লীগের সব লোক তো অপরাধী না। আপনি যদি প্লেন ওয়েতে বলেন সব লোক অপরাধী না, কিন্তু আপনি আমাকে বলেন আপনি আওয়ামী লীগের সময় 5 আগস্ট আগেও তো প্রোগ্রাম করছেন, আপনি আওয়ামী লীগের লোক টকশোতে আসছে না, বিভিন্ন চ্যানেলে গেছে না? আচ্ছা, চ্যানেল বাদ দেন, ঘরোয়াভাবে আপনার আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা হয়েছে না? আপনি বুকে হাত দিয়ে বলেন তো। টিভিতে নাই বললো তার সরকারের স্বার্থে যে গুম ঠিক না, বিনা বিচারে হত্যা ঠিক না, শাপলা চত্বরে মারা ঠিক হয় নাই, 57 জন অফিসার মারা ষড়যন্ত্র ঠিক হয় নাই। কিন্তু আপনার টেবিল টকে খুব ঘরোয়া কোনো বন্ধু কি বলছে আপনাকে যে আয়না ঘরের লোকটা রাখা ঠিক হচ্ছে না, কিংবা মেজর সিনহা হত্যা করা ঠিক হচ্ছে না? বলছে কেউ? আওয়ামী লীগের কোনো লোক আপনাকে বলছে? বলেন তো। না, পথধারীরা হয়তো বলছে কি না? না, সেটা পথধারীরা কখনো বলেনি। না, আপনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু একান্তে আপনার ঘরে বসে বলছে কিনা? তখন কি বলছে জানেন? এই দেশে এইভাবে ঠিক করতে হয়, আমাকে বহুজনে বলছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই হাতে গোনা 2-4-5 হাজার লোকের অপরাধে 3 কোটি 4 কোটি 5 কোটি ফলোয়ার যাই থাকুক তারা সমর্থন করছে। সুতরাং আপনি যদি অপরাধীকে সমর্থন করেন আপনি অপরাধী। এখন আপনি বিচার প্রক্রিয়া কনফার্ম করবে কয়জন অপরাধী পাওয়া যায়, ওই কয়জন বাদে বাকিরা রাজনীতি করবে। তারা কোন দলের হয়ে সেটা তাদের ব্যাপার। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তারা আওয়ামী লীগ করবে। ক্লিন ইমেজ করার জন্য আমরা ইতিমধ্যে সিলেক্ট করা হয়েছিল আব্দুল হামিদ খান, মানে আব্দুল হামিদ প্রেসিডেন্ট, আইভি, তারপরে কি সাবের হোসেন, তারপরে টু সাম এক্সটেন্ট ওর নাম কি, আরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল সোহেল তাজ, এদের নামগুলো আসছিল তো। আচ্ছা, আলোচনায় আসছিল। এখানে আমি যদি রাষ্ট্রপতি পালায় গেছে যদি বলি, তখন আমি অ্যাবসলিউটলি সরকারের দোষ দিব, এবং সরকার সেটা করেছে সুপরিকল্পিতভাবে। কিন্তু এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, ওদেরকে প্ল্যাটফর্মটা দিতে চায় নাই। গুছানোর যে প্ল্যাটফর্মটা, আপনি দাঁড়াবেন কোথায়, একটা প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মের জন্য আব্দুল হামিদ আসিল। মানে তুমি, তোমার অপশন 2টা, কারণ তুমি হত্যা মামলার আসামি, তুমি স্বৈরাচারের দোষর, আইদার বিদেশে যাও আর নয় গ্রেফতার হবা, কোনটা বাইছে নাও। আমার ধারণা, এটা আমি বলবো না যে চূড়ান্ত সত্য, যেহেতু সে বাইরে হয়ে গেছে এবং আপনি ওখানে 12-14টা ইন্টেলিজেন্স কাজ করে, গভর্নমেন্ট বললে হবে না যে আমরা জানি না। সে তো পাসপোর্ট ব্লক করে রাখলেই তো, তাহলেই তো যাইতে পারতো না। আমার তাকে যাওয়ার সুযোগ দিছে। ওইদিকে আইবি রহমান, আমার ধারণা তার কাছে বার্তা পৌঁছেছে যে হ্যাঁ তোমার অপশন আছে, আইদার ইউ লিভ বাংলাদেশ অর কাস্টডি। সে বোধহয় ওইটা চুজ করছে। স্বপ্ন থাকে যে আমি বোধহয় শেখ হাসিনা হয়ে যাবো আরেকজন, তো কাস্টডিতে চলে গেছে। শিরিন শারমিন চৌধুরী পলাতক, আমি জানি না দেশে আছে না বিদেশে আছে। সোহেল তাজ গ্রহণযোগ্যতা নাই। প্ল্যাটফর্ম যেটা ছিল সেটাও শেষ করে দেওয়া হইলো সুপরিকল্পিতভাবে, এবং সেই প্ল্যাটফর্মটা কি নিজেরাই চলে গেল, একজন জেলে, একজন থাইল্যান্ড। সুতরাং আপনি দাঁড়াবেন কোথায়? আওয়ামী লীগকে আপনি যতই সাপোর্ট করেন এই মুহূর্তে, আপনাদের প্ল্যাটফর্ম লাগবে। যেই দেশের লিডাররা সব পালায়া যায় তাদের, আমি বলতেছি ইনফ্যাক্ট তারা ভিতরে ভিতরে মানে ফ্রাস্ট্রেটেড, যে কোথায় করছি, কার দল করছি, কেমন দল করছি। ওই যেগুলো দেখেন ওগুলা ভুয়া, বুলশিট। পুত্রশোক মানুষ ভুলে যায়, আইসে দুপুরে খায় না, দাফন দেওয়ার পর রাত্রে ভাত খায়। এমন কোনো প্রেম হয় নাই একেবারে ভুলবে না। বাংলাদেশের মানুষ হলো জাস্ট ঘুরে ফিরে ক্যাশের ব্যাপার।
ক্যাশ যেখানে পাবে এই মানে আপনি যাবেনই সেই দিকে, ঝুঁকবেনই সেই দিকে। গোল্ডফিশ মেমোরি, অফকোর্স, এটা কি ভ্যালু আছে? আপনি বিএনপি যদি এখন রাস্তায় যে মিছিল করে, আওয়ামী লীগ যে মিছিল করতো, তার প্রথম 5 কাতার রাস্তায় যদি 50টা কাতারে প্রথম 4-5 কাতার হলো জেনুইন দলীয় লোক, পথ হোল্ড করে, আর বাকিগুলা কমন। যখন যে দল ক্ষমতা থাকে এই অংশটা ওইখানে গিয়ে অ্যাড হয়। বাকিগুলো স্রোত। হ্যাঁ, স্রোত। আপনি কি সব পালাইছে? আপনি এলাকায় দেন সব পালাইছে, সেটা আওয়ামী লীগ না বিএনপি জানেন তো না, স্রোতের সাথে আছে। সো দিস ইজ নট দ্য ওয়ে। অল অফ দে আর নট আওয়ামী লীগ, না, নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট কিছু, মানে দে আর নট টোটালি পলিটিক্যালি না, এটা যায় আর কি। তাহলে এই যে ছাত্র, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণে যখন কথা আসলো, বহুজন কত সুন্দর সুন্দর ভাবে বলছে এটা জনগণের ব্যাপার, জনগণ ইটস এ ভেগ টার্ম। আপনি বলেন না, আমি যখন জনগণের কথা বলবো আমি একটা দল করি, আমার দলের জনগণের বাইরে, দলের জনগণের বাইরের জনগণটা কি আমার? আপনি ভেগ টার্ম ইউজ করেন কেন? আমি কয়েকদিন আগে টক শোতে বলছি, ছাত্ররা যে নামলো বাজারে যে এই নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, কার্যক্রম তো নিষিদ্ধ হয়েছে, একটা বিজয় তো তারা অর্জন করছে। তাদের ভাষায় বিজয়, আমার ভাষায় বিজয় না পরাজয় সেটা অন্য কথা। তাদের ভাষায় তারা বিজয় লাভ করছে, বিজয় লাভ করে কিছুটা হলেও এগিয়েছে তো তারা কিন্তু আবার একটা আপার হ্যান্ড পাইছে। ঠিক তখন যারা ডায়লগ দিচ্ছিল যে এটা জনগণের ব্যাপার, তাহলে কি জনগণ সিদ্ধান্ত দিছে? তো সেই জনগণের ভিতরে যে দলের নেতা বললেন আপনার জনগণ আছে, জনগণ আর আপনার দল এখন তো আলাদা করতে হবে। তার মানে জনগণ সমর্থন দিছে এইটার পক্ষে, কিন্তু অনেক রাজনৈতিক দল দেয় নাই, এটা তো বলতে হবে। তা সেই রাজনৈতিক দলের অবস্থাটা নিশ্চয়ই এখন নিম্নমুখী। আপার হ্যান্ডে সেই ছাত্র আবার গেল, জুলাইয়ের মতো আরেকটা পরিস্থিতি তৈরি করলো, তার সাথে সাইলেন্ট থাকা ভালো ছিল। সব কথাই তো বলতে নাই। আরেকটা জিনিস রাজ্জাকি ভাই, যখন এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, তখন ভারতে পালিয়ে যাওয়া কিছু আওয়ামী লীগের সমর্থক এবং যারা ন্যারেটিভ তৈরি করতো, তাদের মধ্যে একজন হচ্ছে আপনার পেশার ব্যারিস্টার নিঝুম মজুমদার। তিনি সামাজিক মাধ্যমে একটি ক্যাম্পেইন ছড়িয়ে দিয়েছেন, সেটি হচ্ছে সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই আবারও তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করবেন এবং অধিকার আদায় করে নেবেন। এবং এটি বেশ স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, আমাদের দেশের অভ্যন্তরেও কিছু মানুষ এটি শেয়ার করছে। এই বিষয়টি কি, বরং আপনি তার নাম বইলে তাকে আপনি হাইলাইট করলেন, আমি দেখছি তো তার বক্তব্য শুনি তো। এখন তিনি প্রায়ই এ ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়ান, এবং আরো কিছু ভারতীয় কিছু গণমাধ্যমও আছে, এক শ্রেণীর গণমাধ্যম। আমি একটু আগে বললাম যে দলটা দেশের সার্বভৌমত্ব নষ্ট করে গেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ খণ্ডাইতে পারবে না যে সার্বভৌমত্ব নষ্ট করে গেছে। তারা যখন আবার সশস্ত্র সংগ্রাম করতে চায়, তাহলে তারা এই দেশের সার্বভৌমত্ব তারা চায় না। এবং এই নিঝুম মজুমদার কিন্তু কয়েকদিন আগে বলেছিল যে তিনি বাংলাদেশের পাসপোর্ট দেখলে তার ঘৃণা হয়, লজ্জা হয়, কষ্ট হয়। তাহলে এই যে যারা তিনি আবার আজকে সশস্ত্র বিপ্লবের না, তাইলে তারা যে দেশের মধ্যে ছিল, হ্যাঁ, দেশের মধ্যে তারা কি ছিল? বাংলাদেশি নামে বাংলাদেশি নয়। আপনি তো বাংলাদেশি, অ্যাটলিস্ট ভিনদেশি কোনো আত্মা তারা, ডেফিনেটলি। তা নাহলে ইউ আর পজিটিং এ পাসপোর্ট অফ বাংলাদেশ, এবং সেটা দেখলে আপনার ভালো লাগে না। অন দ্য আদার আমরা এই শুনতেছি, উনি বাদে অনেক দামি দামি লোক বলতে, যারা সবাই চেনেন, তারা বলতেছে বিদেশি লোক এসে আমাদের কনস্টিটিউশন ঠিক করতেছে, বিদেশি লোক এসে আমাদের মানে পাসপোর্ট হোল্ড করে। আসলে ইনফ্যাক্ট আপনি অন্তরে লালন করেন কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তা নাহলে শেখ হাসিনার আজকে তো অন্তরটা বোঝা গেছে, সে কি লালন করে, সে কি লালন করে বোঝা যায়। সেই জন্য বলছি তো অ্যাবসলিউটলি সার্বভৌমত্ব ধ্বংসকারী, বাংলাদেশের সার্বভৌমত্ব সে বিশ্বাসী নয়। তামিল মাঠ পাহারাদারকে আপনি হত্যা করতেন না, প্লাস অন্য দেশের লোকরে আপনি আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটি নিতেন না, এবং নোবেলের স্বপ্ন দেখতেন। আমাদের শৃঙ্খলা ভঙ্গের কোনো মানে শঙ্কা আপনি দেখেন কিনা? নিঝুম মজুমদাররা যখন এরকম এক ধরনের ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, আপনি যখন নিঝুম মজুমদারের নাম বলবেন তাহলে আমি জাস্ট একটি আমার চোখে পড়েছে, হ্যাঁ, আরো অনেকেই ছড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কতখানি ইনফ্লুয়েন্সার। যেমন পিনাকি সাহেব নাকি ভালো ইনফ্লুয়েন্সার, আমরা দেখছি ফ্রান্সে কথা বলেন, এখানে অনেক নেতার ভিতরে ব্যাপক প্রতিক্রিয়া হয়, হুইচ ইজ ভেরি পেইনফুল টু মি। ওনারা যখন কথা বলেন নেতারা, তখন বলতেন সে কে, পলাতক, অমুক তমুক, আগ্রুম বাগ্রুম। তাহলে তার কথা এত রিয়াকশন আপনার হয় কেন? যখনই আপনার রিয়াকশন হবেন তখন সেটা আরো করবে, এবং এই প্রতিক্রিয়া আমাদের দেখানো ঠিক না। কোথায় আমি বাংলাদেশের বড় মাপের নেতা
সাবেক মন্ত্রীও ছিলাম, কথার কথা। এখানে আপনি কোথায় ফ্রান্সে বসে কি বললেন এটা আমি আমলে নিলাম, এটা তো আমার ব্যর্থতা। এটার মানে হচ্ছে মোরাল কারেজওয়ালা লিডারশিপ আমাদের দেশে একেবারে নাই বললেই চলে। মোরাল কারেজ একটা সাংঘাতিক ব্যাপার। সেটার জন্য আপনার দরকার সবচেয়ে বড় যে আপনার ট্রান্সপারেন্সি। আপনার কেউ স্বচ্ছ না, আপনি যদি স্বচ্ছ না হন আপনার কথাও কেউ শুনবে না। আপনি নিজে যদি আইন না মানেন আপনার আইন বানাইলে কেউ শুনবে না। সত্যি কথা যেটা, আমাদের দেশে পার্লামেন্টের সমানে শুধু আইন বানাইছে, কিন্তু বাংলাদেশের 300 এমপি কখনোই আইন মানে নাই বাংলাদেশের, যে দল থেকে যখন নির্বাচিত হোক। এবং প্রতিটা এমপি যখন 300 এমপি নির্বাচন হয়, এই 300 এলাকার বাংলাদেশটাকে 300 টুকরা করার পর প্রতিটা এমপি কিন্তু মব জাস্টিস কায়েম করেন ওই 5 বছর। কারণ উনি উপজেলার চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের বাইরে কিছু হয় না। আর প্রশাসনকে বানান আপনারা ভিকটিম। প্রশাসন যখন দেখে যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং এমপি 3 জনে মিলে একজন, প্রশাসনের কিছু করার ক্ষমতা থাকে না। এই হলো বাংলাদেশের নির্বাচিত এমপিদের কথা বললাম। প্রতিটা এমপি একজন মব জাস্টিসের হিরো। অতীতে যেটা আমরা দেখছি, সামনেরটা বলতে পারি না। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা শেষ পথে। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর এরকম আমি এটিকে বলবো এক ধরনের চ্যালেঞ্জিং মোমেন্ট। কারণ আমাদের শত্রুরা উৎপেতে আছে, তারা থাবা বসানোর জন্য সুযোগ খুঁজছে। সেরকম বাস্তবতার মধ্যে যখন আমাদের অবস্থান, তখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে রোল প্লে করছেন তাদের আচরণ কেমন হওয়া উচিত, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে গতিতে আগাচ্ছে এখানে আরো কোনো গতি সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে। আমি সিম্পল একটা জিনিস বলবো, শেষ যেহেতু অনুষ্ঠানের টাইম। বেগম খালেদা জিয়া সম্প্রতি ফেরত আসছেন এবং আমি ওনাকে একজন আপসীর নেত্রী হিসাবে দেখেছি। অবশ্য তিনি আউট অফ বাস্কেট না, এখন পর্যন্ত বিশ্বাস করি না, বাট উনি সিম্বলিক, মানে ওনাকে কেন্দ্র করে একটা ইউনিটি যদি হয় সুন্দর দলের ভিতরে। কারণ আমরা দলের ভিতরে লাগাম ছাড়া কথা বলতে দেখেছি। যেমন গয়েশ্বর রায় সাহেব বলছিলেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কয়দিন পরে বিএনপিও নিষিদ্ধ করতে পারে। মানে আপনার ভিতরে ধারণা আসলো। এবং আমরা কিন্তু গতকালকে কিন্তু এরকম স্লোগান দিতে দেখেছি, এরকম স্লোগান কিন্তু উঠেছে যে কি বিএনপি নিষিদ্ধের দাবি। হ্যাঁ, না, কিন্তু আপনি তো অ্যাডভান্স বললেন, গয়েশ্বর রায় তো আগে বলছেন। কেন আপনার ভিতরে এই ধারণাটা আসবে কেন? বিকজ আপনি আপনার আমলনামাটা জানেন। আপনি সোজা কথা, যদি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপিকে নিষিদ্ধ করতে কেউ যায়, তাহলে নিশ্চয়ই তার একটা গ্রাউন্ড দেখাবেন যে আওয়ামী লীগের সাথে এদের একটু বৈশিষ্ট্যগত মিল আছে। মিল যদি না থাকে আপনি বন্ধ করবেন কেমনে? কথার কথা, তর্কের খাতিরে বলতেছি। কিন্তু আপনি যখন দলের থেকে একটা রেসপন্সিবল লোক বলে ফেলে যে আজকে যদি ওনাদেরকে বন্ধ করি তাহলে পক্ষে থাকি, তাহলে আমাদেরটাও কালকে বন্ধ করার, নিষিদ্ধ করার ব্যাপার আসতে পারে। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই আমি চোর, ফর এক্সাম্পল, এখন আপনি চুরি করছেন, আমি কি চোর বলে আমি আপনাকে সমর্থন করে ফেলবো? আপনি তো চুরি করেন, ইট ইজ অ্যান অফেন্স। এই কথাগুলো বলা ঠিক না। অনেক সময় সাইলেন্স অনেক বড় শক্তি। এখন আমি যেটা দাবি করছি, এই যে লাগামহীন কথা বলতেছে এত বড় একটা দলে, সেখানে যদি বেগম খালেদা জিয়া একটা সিম্বলিকও থাকেন, সেটা যদি এবং তিনি যদি এখনো নেতৃত্ব মানে কমান্ড করতে পারেন, এবং ইউনূস সাহেব, উনি এবং আরো যারা আছে মানে প্রজাতন্ত্রের কর্মচারীর ভিতরে যারা খুব বড় ক্ষমতাধর, আমার কাছে মনে হয় এখনো একটা সঠিক গাইডলাইনে যাওয়া সম্ভব যদি এরকম 3টা জিনিস একটা। কারণ এই ব্যাড জিনিস যদি টাই হয়, 3টা টাইম, এই ব্যাড টাইমে কিন্তু সেনাবাহিনীর একটা বিশাল রোল থাকে এরকম ব্যাড টাইমে। তো সেক্ষেত্রে আমি সরাসরি বলছি, আর্মি চিফ বা আর্মি, খালেদা জিয়া এবং ইউনূস সাহেব প্লাস ছাত্ররা যারা মাঠে আছে, ইভেন যদি জামাতের কারোর সাথে পরামর্শ, একটা জায়গা আমাদের যাওয়া উচিত। কিন্তু সবার প্রাধান্য থাকতে হবে দেশটা প্রধান, দলটা প্রধান না, বা আমার পরিবার প্রধান না। আর দেশটার সার্বভৌমত্ব নিয়ে ভাবতে হবে। এই যে করিডোর, এটা যদি খাল কেটে কুমির না এনে কুমির বের করার যাতে রাস্তা হয়, সেই বিষয়গুলো আলোচনা করা দরকার, এবং দেশটার জন্য সেই জায়গায়। তবে শেখ হাসিনা 16 বছরে প্রমাণ করছে তিনি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। জি, ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকি ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে বাংলাদেশি জাতির যখনই কোনো ক্রাইসিসে পড়েছে তখন জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে। প্রকৃতিগতভাবেই আমাদের মধ্যে আমরা একই সংস্কৃতির, একই চিন্তার, প্রায় একই মানসিকতার মানুষ। হয়তো স্বার্থের দ্বন্দ্বে আমরা পরস্পরের বিরুদ্ধে কখনো কখনো
কথা বলি বা দাঁড়িয়ে যাই, কিন্তু বৃহৎ জাতিগত স্বার্থে আমরা আবারও ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশ যাতে এগিয়ে যায় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ বা বহিঃশত্রুর যেন আর লক্ষ্যবস্তুতে পরিণত না হয়, সেই লক্ষ্যেই রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।